আসসালামু আলাইকুম, রিতাস র্যান্ডম ক্লিক থেকে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে এবং ঝড় তুফান হচ্ছে। ওই দিন সিগন্যাল ছিল, রাস্তায় তেমন একটা গাড়ি ছিলই না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা রিক্সা কোনো রকম ম্যানেজ করা গিয়েছে, তাও বাতাসের এত বেশি গতি ছিল, মনে হচ্ছিল যে রিক্সাটা উড়িয়ে নিয়ে যাবে। আমার গাড়ি ছিল না, ওই দিন ঢাকায় গিয়েছে। আর যেদিনই আসলে আমার ড্রাইভার আমার সাথে থাকে না, সেই দিনই আমার বড় বড় কাজগুলো পড়ে যায়, হয়তো দাওয়াত থাকে অথবা হসপিটাল যেতে হবে অথবা কোনো ইমার্জেন্সি পড়ে যায়। তো ওই দিনও ঠিক রাত তখন 10:30 বাজে, একটা ইমার্জেন্সিতে আমাকে ঘর থেকে বেরোতেই হলো। খালা শাশুড়িকে হসপিটাল অ্যাডমিট করেছে এবং আমাকে ওখানে যেতে হবে। ওনারা নিয়ে এসেছে আর আমি ফোনে ফোনে মোটামুটি অ্যাডমিট করিয়েছি। এখন আমাকে তো যেতেই হবে, বারবার ফোন করছিল। তারপরে নিজের জীবন বাজি রেখে একরকম আমি আসলে যাচ্ছিলাম। মেইন রোডে যখন দেখলাম প্রচুর বাতাস, তখন আসলে ভেতরে যে রোডগুলো সেগুলো দিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এক একটা গর্ত, পানি এবং বাতাসের যে তীব্র গতি, আর উপরে ছিল আকাশে একেবারে মেঘের গর্জন, যেটা মনে হচ্ছিল যে এখনই মনে হয় আকাশটা ভেঙে আমার মাথার উপর পড়বে, এমন অবস্থা। তারপরও কি করব, বেরিয়ে গিয়েছি। এবং আমি এটার জন্যই আজকে ভিডিওটা করলাম যে আমি আমার আত্মীয় স্বজনের জন্য, বন্ধু বান্ধব অথবা পাড়াপড়শি যেটাই পরিচিত হোক না কেন, আমি আমার জীবন দিয়ে চেষ্টা করি যে কারো বিপদে আমি এগিয়ে যাওয়ার জন্য, এবং আমি সবসময় করি এটা। আমার যারা কাছের লোকজন আছে তারা জানে। তারপরে ইদানিং আমি যেটা দেখতে পাচ্ছি যে আমি তাদেরকে সন্তুষ্ট করতে পারছি না, আমার জীবন দিয়েও আমি কিন্তু তাদেরকে সন্তুষ্ট করতে পারছি না। তারা আমার পিছনে কিছু না কিছু বলবেই, কিছু না কিছু বদনাম করবেই। তো আমি এখন আসলে এসব নিয়ে একেবারেই টেনশন করি না, কারণ একটা সময় খুবই খারাপ লাগতো যদি এগুলো শুনতাম। এখন একদমই খারাপ লাগে না, কারণ এখন নিজেকে বুঝ দিয়েছি আমার যদি সামর্থ্য থাকে আমি করব আমার আত্মীয় স্বজনের জন্য। আর কারো ভালো লাগলে আমার সাথে কথা বলবে, না লাগলে নেই। কারণ 20 বছর হয়ে গেছে আমি এগুলো করতে করতে, আমার সংসার জীবনের 20টা বছর হয়ে গেছে আমি মানুষের জন্য একেবারে নিঃস্বার্থভাবে করেছি। আসলে এটা আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ এই নিঃস্বার্থভাবে করার পরেও তাদের পেট মন কিছুই আমি ভরাতে পারিনি। তো এখন আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, আমি আর আসলে এগুলো নিয়ে একেবারেই চিন্তা ভাবনা করি না। তো খালা শাশুড়ির অবস্থা মোটামুটি খারাপই ছিল, ওনার স্কিনের প্রবলেম ছিল। স্কিনের প্রবলেম নিয়ে আসলে প্রাইম হসপিটালে ওনাকে অ্যাডমিট করানো হয়। 4-5 দিন উনি ছিল তখন। আমার শাশুড়ি মারা যাওয়ার পরেই আসলে আমার হাজব্যান্ড খালার দায়িত্বটা নিয়ে নেয় মায়ের মতো করে, একেবারে যেটাই লাগুক না কেন, যখন যা লাগে সব কিছু করার চেষ্টা করে, কারণ এই খালার মাঝে ও নাকি ওর মাকে খুঁজে পায়। তো আলহামদুলিল্লাহ আমিও আসলে তা মেনে নিয়েছি। এখনকার যুগে তো শাশুড়িকেই ঠিকমতে টেক কেয়ার করে না অনেক বউ, আর খালা শাশুড়ি তো থাক দূরের কথা। কিন্তু আলহামদুলিল্লাহ আমি ওই জিনিসগুলো আসলে দেখার চেষ্টা করি। হয়তো মাঝে মাঝে মনে কষ্ট আসে আত্মীয় স্বজনদের বিহেভিয়ার দেখে। ওই দিন কিন্তু আমার হাজব্যান্ড নোয়াখালীতে ছিল না, তারপরে ওর খালার অবস্থা দেখে কিন্তু আমি নিজেই তাকে প্রাইম হসপিটালে আসলে অ্যাডমিট করাই। অ্যাডমিট করার পরে আসলে ওকে আমি ফোন দিয়ে জানাই যে আমি খালাম্মাকে অ্যাডমিট করেছি, এই অবস্থা। আমি মনে করি আসলে মানুষ যখন মানুষের বিপদে এগিয়ে আসে, যেই আগে এগিয়ে আসুক না কেন, তাকে আজীবন আসলে মনে রাখা উচিত। এটা আমাদের সমাজে খুবই কম। বিপদে সাহায্য করা মানুষগুলোকে সেকেন্ডের মাথায় তারা ভুলে যেতে এবং আঘাত করতে একটুও চিন্তা করে না। পরদিন চলে আসলাম, আমার একটা দাওয়াত ছিল, দাওয়াতে। আর ওই দিন আসলে আমরা সবাই রোজা রেখেছিলাম, আরাফার রোজা ছিল সেদিন। তো রোজা রেখে চলে আসলাম আসলে আমরা ইফতারের দাওয়াতে, কারণ যেহেতু আমরা সবাই রোজা রেখেছি তাই আমাদের ইচ্ছা ছিল যে আমরা একসাথে বসে ইফতার করব। আর ভাবি সে আয়োজনটা করেছে। ভাবির হাতের রান্নার কথা তো কি বলবো, এটার বলার কোনো প্রয়োজনই নেই, কারণ প্রত্যেকটা আইটেম এত এত সুন্দর লাগছিল আর খেতে এত মজা ছিল যে এখনও মনে হয় যে মুখে লেগে আছে। বিশেষ করে লাকি মামির এই স্পেশাল আইটেমটা ও ছিল ওই দিন। মোটামুটি রোজা রেখে ক্ষুধার্ত ছিলাম অনেক, এবং প্রচুর খেয়েছি ওই দিন। প্রত্যেকটা আইটেমই খুবই মজার হয়েছিল। ভাবির স্পেশাল পিৎজা, এরপরে ডেজার্ট আইটেম, মানে প্রত্যেকটা খাবার। প্রিয়া ভাবির হাতের আসলে প্রতিটা খাবারই অনেক টেস্টি হয়। উনি নিজে খুব যত্ন করে আসলে প্রতিটা খাবার ঘরে উনি রেডি করে।
উনি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখে, আর রোজার মাঝেও আসলে রোজা রেখে রেখে মেহমানদেরকে এই সুস্বাদু রান্নাগুলো করে করে উনি খাওয়ায়। চটপটিটাও খুবই টেস্টি ছিল একেবারে, মানে প্রত্যেকটা খাবার যদি আমি মার্কিং করতে যাই সবগুলোকে আসলে 100-তে 100 দিতে হবে, কারণ প্রতিটা খাবারই খুব মজার ছিল। আর ভাবি অনেক গুণের একজন মানুষ মাশাল্লাহ। উনি যখন কথা শুরু করে আসলে ওনার কথায় আমরা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। অনেক রসিক একজন মানুষ, আর ওনার কথাগুলো খুবই সুন্দর লাগে যখন উনি কথা বলে, মানে প্রত্যেকটা কাজেই মাশাল্লাহ উনি অনেক গুণের। এরপর আমি বাচ্চা কাচ্চাকে খাওয়ানোর পরে নিজের খাওয়া দাওয়ার জন্য প্লেট বাটি নিয়ে বসে গেলাম, আর প্রত্যেকটা আইটেম থেকে আমি বসে 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 টেস্ট করলাম। ঝাল প্রতিটা আইটেম টেস্ট করার পরেই আমি ডেজার্ট আইটেমগুলো টেস্ট করলাম। আর এই আইটেমটা আমার একেবারেই নতুন খাওয়া হয়েছে ওই দিন। এই ডেজার্ট আইটেমটা খুবই মজার ছিল। আমার মনে হয় 7 থেকে 8টা আইটেম দিয়ে উনি এই ডেজার্টটা তৈরি করেছে। এখনও মনে হচ্ছে যে এই ডেজার্ট আইটেমটা আমার মুখে লেগে আছে, এত টেস্টি ছিল আসলে ডেজার্ট আইটেমটা। ইফতার করার পর সবাই নামাজে চলে গেলাম এবং এসে দেখি ভাবির হাতের স্পেশাল চা রেডি হয়ে গেছে। যে চাটা না খেলে আসলে খুব বড় ধরনের একটা জিনিস মিস করা হয়ে যাবে। এই চাটা ওনার হাতে এত মজা হয়। আর ওই দিনের স্পেশালিটি ছিল আরও ভিন্ন ধরনের, কারণ উনি খুবই শখ করে এই টি সেটটা আনিয়েছে এবং এই টি সেটে আমাদেরকেই ফার্স্ট উদ্বোধন করালো চা দিয়ে।